কোনো একটি মৌল আছে, মৌলের এ আর জেড এই দুটো জিনিস কি, প্রথমটা হচ্ছে এ হচ্ছে মৌলের ভর সংখ্যা, কোনো একটা এটমের ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোট করা হয়, আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। কোনো একটা এটমের ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোট করা হয় যেটা মৌলের উপরের দিকে থাকে, আর পারমাণবিক সংখ্যা যেটা হচ্ছে জেড ওটা নিচের দিকে থাকে। সাপোজ সোডিয়াম এন এ উপরে আছে 23, নিচে আছে 11, এর মানে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যাকে বলি প্রোটন সংখ্যা মানে প্লাস, আর ইলেকট্রন সংখ্যা যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকবে। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকবে। এবার কোনো একটা মৌল আছে, সাপোজ সোডিয়াম Na23, তো সোডিয়ামে ইলেকট্রন আছে, প্রোটন একটি মৌল সোডিয়াম Na, উপরে 23 নিচে 11, মানে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23 আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, অথচ সোডিয়ামে ইলেকট্রনও আছে 11টা। এবার হচ্ছে কার্বন, আমরা আজকে যেটা জানবো এরপরে হচ্ছে এটা কার্বনের উপরে 12 নিচে 6, এর মানে কার্বনের ইলেকট্রন কটা আছে এখান থেকে জানতে পারি, কার্বনের ইলেকট্রন মোট ইলেকট্রন হচ্ছে 6টা। এবার এই 6টাকে আমরা আউবাউ নীতি অনুসারে সাজাবো, 6টা ইলেকট্রনকে সাজাবো 1s2 2s2 2p2। কার্বনের 6টা ইলেকট্রনকে আউবাউ নীতি অনুসারে সাজালে 1s2 2s2 2p2 হয়। এর মানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে 4টা ইলেকট্রন, এই যে লাস্টের যে কক্ষপথটা আছে 2s2 2p2, এখানে যে 4টা ইলেকট্রন আছে এটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4। তেমন সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের যদি 11 হয়, N এর 11, এটা হবে 1s2 2s2 2p6 3s1, 4 6 10 1 11, তো এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1। কারণ বাইরের কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রনের মানে হচ্ছে বাইরের কক্ষপথে যটি ইলেকট্রন থাকবে, তাহলে সোডিয়ামের বাইরের কক্ষপথে 3s কক্ষকে একটি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 1। এবার এটা যদি মনে না থাকে আউবাউ নীতিটা একবার লিখে দিচ্ছি। আউবাউ নীতি অনুসারে আমরা জানি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। এবার এটাকে সাজানোর একটা নিয়ম হচ্ছে কোনাকানি, 1s তারপরে আসবে 2s, তারপরে আসবে 2p, তারপরে 3s, তারপরে 3p 4s, তারপরে 3d। এইখানে সব থেকে বেশি যেটা ভুল হয় ওটাকে একবার লিখে দিয়েছি 1s, তারপরে আসবে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 3d আসবে না, 4s আসবে, 4s তারপরে 3d। এই অনুসারে সাজিয়ে কিছুগুলো উদাহরণ দেখলে এখন বুঝতে পেরে যাবে। সাপোজ অক্সিজেনের 8টা ইলেকট্রন, তাহলে সেটাকে আউবাউ নীতি অনুসারে সাজালে 1s2 2s2 2p4 হবে, 8 আছে 2p4, তো অক্সিজেনের 8টা ইলেকট্রন 1s2 2s2 2p4, তাহলে এখান থেকে বুঝতে পারছি অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, 2 নম্বর কক্ষকে যতগুলো ইলেকট্রন থাকবে বাইরের কক্ষকে, তাহলে 2 + 4, অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে ভি হচ্ছে 6। ক্লোরিনের 17, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে ক্লোরিনের বাইরের কক্ষপথে বাইরের কক্ষকে কটি ইলেকট্রন আছে, 3 নম্বর কক্ষকে 2 + 5, মানে ক্লোরিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে 7টি। কোনো মৌলের বাইরের কক্ষপথে যটি ফ্রি ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, আর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যেটা থাকবে সে ততগুলি বন্ড গঠন করতে পারবে বা ইলেকট্রন শেয়ারিং করতে পারবে। হতে পারে সেটা আয়নিক বন্ড গঠন করতে পারবে, হতে পারে সেটা সমযোজী অথবা অসমযোজী, যে কোনো একটা বন্ড গঠন করবে। এবার সাপোজ
আর্গন, আর্গন নিষ্ক্রিয় মৌল, তার 18টা ইলেকট্রন। আর্গনের ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। মানে আর্গনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 2 + 6, 8টা ইলেকট্রন। আর আমরা জানি যে কোনো কক্ষকের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকলে সেটা স্টেবল, সেটা সুস্থির কক্ষক। যে কক্ষকের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে তাকে কারোর সাথে বন্ড করার প্রয়োজন নয়, তার অ্যাটিটিউড আলাদা ধরনের হয়। ক্লোরিনের 17। তো ক্লোরিনের বাইরের কক্ষপথে এগুলো দেখাচ্ছি না, আর এইখানে হবে 3s2, 3p5। ক্লোরিনের বাইরের কক্ষে আছে ভ্যালেন্স ইলেকট্রন 7টা। তো আর্গনের বাইরের কক্ষে আছে 8টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন। প্রতিটি অ্যাটম বা মৌল চায় তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হতে। ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, ক্লোরিন চাইবে আরেকটা ইলেকট্রন নিয়ে সে তার পার্শ্ববর্তী আর্গনের মতো হয়ে যেতে আসে। তো পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের 19 আছে, আর্গনের 18টা হয়ে গেল। তারপরে যে একটা থাকবে সেটাকে আমরা প্রথম 3D লিখব, তারপরে 4s1 লিখব। এটা খুবই ইম্পর্টেন্ট। 3Dতে কিছু নেই মানে 0 মনে রাখতে হবে বারবার। ভিতরের কক্ষপথ হচ্ছে 3D। আমরা আউবাউ নীতিতে কি দেখেছি যে 1s, 2s, 2p, 3s, 3pর পরে 4s আসে, 3D আসে না। কিন্তু লেখার সময় 3Dকে প্রথমে লিখব। এই কারণে 3Dকে প্রথমে লিখব। কক্ষকের মধ্যে এটা হচ্ছে 3 কক্ষক, এটা হচ্ছে 4 কক্ষক। 3D ভিতরের দিকে থাকে। এবার কোন কারণে 3Dতে আগে ইলেকট্রন না এসে 4s যাচ্ছে? একটাই কারণ, 3D যে কক্ষকটা আছে তার এনার্জি বেশি, তার শক্তি বেশি। এনার্জি বেশি থাকার জন্য প্রথমে ইলেকট্রন 4s কক্ষকে যাবে, তারপরে 4s পূর্ণ হওয়ার পর 3Dতে আসবে। কিছুগুলো ব্যতিক্রম আছে। সবাই ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের 20। তো আর্গনের পর্যন্ত 18টা যাবে, তারপরে 3D লিখব, তারপরে 4s দুটা কক্ষক নিয়ে নেবে। 3Dতে কিছু নেই মানে 3D 0। কিন্তু যদি আমরা এটা লিখি আর্গনের পরে 4s2 লিখে দিই, 3D না লিখি, তাহলে এটা ভুল হয়ে যাবে। তো ক্যালসিয়ামের 20, আর্গন আছে, আর্গনের পরে 3D 0 লিখব, তারপরে 4s2 লিখব। যদি আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রম, একটা খুবই জানার প্রয়োজন। যদি ক্রোমিয়ামের হচ্ছে 24। তো 24 হলে সে আর্গনের যাবে 18টা, আর থাকবে 6টা। তো আমরা 3D এখন লিখব না, 3D এরকম লিখলাম, 4s এর 2টা দিলাম, 4s2। তাহলে 18 আর 2 20 হলো। এবার বাকি যেটা থাকলো, বাকি 4টা যদি 3D 4 লিখি, তো এটা হওয়ার কথা, কিন্তু এটা লিখলে ভুল হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যতিক্রম। ক্রোমিয়াম 24 এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এতক্ষণ জানলাম যে আর্গনের পরে 4s কক্ষকে ইলেকট্রন পূর্ণ করব, 4s পুরো ভর্তি হওয়ার পর আমরা 3Dতে আসব। কিন্তু আর্গনের ক্ষেত্রে দেখছি 4s এর 2টো দিয়ে দিয়েছি, তারপরে যে 4টা বেশি হবে সেটা 3Dতে দিলে এটা ভুল হয়ে যাবে। এটা সঠিক ইলেকট্রন বিন্যাস নয়। আর্গনের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, আর্গন, তারপরে 3D 5, 4s1। মানে এখানে পুরো আউবাউ নীতিটা উল্টে, এখানে আউবাউ নীতি খাটছে না। মানে কি হয়েছে, আর্গনের পরে আমরা তো 4s কক্ষকে ইলেকট্রন ভরবো। তো 4s কক্ষক হচ্ছে, এস কক্ষক 2টা ইলেকট্রন নিতে পারে, কিন্তু তাকে একটা দেওয়া হয়েছে। 3D 5টা নিয়ে নিয়েছে, কারণ ডি কক্ষকে 5টা ঘর আছে। তো ডি কক্ষকে স্টেবিলিটির জন্য এই রকম ব্যতিক্রম কেন হয়েছে? ডি কক্ষকের স্টেবিলিটির জন্য। ডি কক্ষক তার স্টেবিলিটির জন্য 5টা ইলেকট্রন একে ধার চেয়ে নিয়েছে এর কাছ থেকে একটা, দিয়ে ডি কক্ষক এক সিঙ্গেলভাবে পূর্ণ হয়ে গেছে, তারপরে 4s একটা পড়ে থাকলো। আরেকটা ব্যতিক্রম হচ্ছে কপার 29। কপারের 29টি ইলেকট্রন, সেটাকে ইলেকট্রন বিন্যাস হিসাবে সাজাবো আমরা জানি আর্গন পর্যন্ত 18টা, তারপরে হচ্ছে 11টা, আমরা জানি আর্গন পর্যন্ত 18টা, তারপরে আছে 11টা ইলেকট্রন। তো সেটাকে কিভাবে সাজাবো? আর্গনের পরে আমরা 3D লিখব, কিন্তু 3Dতে ইলেকট্রন দিব না, 4s 2টা দিব। তাহলে 20টা হলো, আর 9টা থাকবে, 3Dকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আউবাউ নীতি, যে আর্গন, তারপর 3D 9, 4s2।
কিন্তু এটা এখানে প্রযোজ্য হবে না। 3D কক্ষক তার স্টেবিলিটির জন্য 4s-এর কাছ থেকে, কারণ এর এনার্জি বেশি, স্টেবিলিটিও বেশি স্টেবল, এটা ভিতরের কক্ষক, তাই এ কী করবে 4s কক্ষক থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে। এর স্ট্রাকচারটা এখন এমন হবে, আর্গন, তারপরে 3D10 4s1, এই দুটা ব্যতিক্রম খুবই ভালোভাবে একটু দেখে রাখো। তাহলে এখানে ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি কক্ষক তার স্টেবিলিটির জন্য একটা ইলেকট্রন নিয়ে নিল, 4s কক্ষক ফাঁকা হয়ে গেল, আর এখানে 3D10 3D9-এর জায়গায় 3D10 হয়েছে, 4s কক্ষকে একটা। এবার আমরা দেখব যে কেমিক্যাল বন্ড জিনিসটা কি, রাসায়নিক বন্ধন জিনিসটা কি। রাসায়নিক বন্ধন হচ্ছে যে দুটো মৌলের মধ্যে যে কোনো একটা অ্যাটাচমেন্ট। সাপোজ এবার আমরা দেখব রাসায়নিক বন্ধন জিনিসটা কি। কেমিক্যাল বন্ড, কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন হচ্ছে যে দুটো পরমাণু বা দুটো অ্যাটমের মধ্যে কিছুটা অ্যাট্রাকশন, আকর্ষণ, অ্যাটাচমেন্ট, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এ আর বি, এ দুটা সাপোজ এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, তেমন কোনো ওদের অ্যাটাচমেন্ট বা বন্ড থাকে না, বৈবাহিক বন্ড, এমন কোনো সম্বন্ধ রিলেশন থাকে না। তাহলে এ আর বি এর মধ্যে কেমিক্যাল বন্ডটা কি, এ আর বি এর মধ্যে রিলেশনটা হলো, এদের রিলেশনটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল। এবার দুটো অ্যাটমের মধ্যে আকর্ষণ বল কিভাবে থাকে ওটা যদি আমরা একটু দেখি, এদের বেশিরভাগই কেমিক্যাল বন্ড বলতে বোঝায়। রাসায়নিক বন্ধন মানে কি, দুটো মৌলের পরমাণুর মধ্যে আকর্ষণ বল, সে আকর্ষণ বল হতে পারে বল, সেটা কি ধরনের, সাপোজ আকর্ষণ বল থাকে, এটা একটা মৌল, এটা একটা মৌল, দুটো মৌলের এখানে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, এর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, এর বাইরে কক্ষে ইলেকট্রন আছে, এর এখানে একটা ইলেকট্রন আছে, এই মৌলটির পরমাণু নিউক্লিয়াসটি, এই মৌলটি নিউক্লিয়াস এর ইলেকট্রনকে, ইলেকট্রন এটা মাইনাস চার্জ, এই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, আর এই মৌলটির নিউক্লিয়াস, এই পরমাণুটির নিউক্লিয়াস এর ইলেকট্রনকে আকর্ষণ করবে। এবার এ দুটোর আকর্ষণের ফলে এর নিউক্লিয়াস তার ইলেকট্রনকে আকর্ষণ করবে, নিউক্লিয়াস পজিটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর এখানে এর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, এর ইলেকট্রন নেগেটিভ চার্জ, এই দুটোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তো রাসায়নিক বন্ধনে বলেছি যে দুটো অ্যাটমের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এবার আকর্ষণ বল কার কার মধ্যে আছে, একটার নিউক্লিয়াসের সঙ্গে অপরটার ইলেকট্রনের, আর অপরটার নিউক্লিয়াসের সঙ্গে দ্বিতীয়, মানে প্রথমটা নিউক্লিয়াসের সঙ্গে দ্বিতীয়টার ইলেকট্রন, অথবা দ্বিতীয়টার নিউক্লিয়াসের সঙ্গে প্রথমটার ইলেকট্রনের আকর্ষণ বল রয়েছে। এখানে বিকর্ষণ বলও কাজ করে, ইলেকট্রন 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 পরস্পরকে বিকর্ষণ করে, আর এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস দ্বয় পরস্পরকে বিকর্ষণ করে। এবার এই আকর্ষণ বিকর্ষণের ফলে এর নিউক্লিয়াস ওর ইলেকট্রনকে পাশে টানার চেষ্টা করে, এর নিউক্লিয়াস এর ইলেকট্রনকে পাশে টানার চেষ্টা করে। এবার হতে পারে তারা একে অপরে ওভারল্যাপ হয়ে যাবে, হতে পারে তারা এই দুটো ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে বন্ড গঠন করবে, এইভাবে কেমিক্যাল বন্ডের ফরমেশন হয়। এবার হচ্ছে টাইপস অফ বন্ড। কয় প্রকার বন্ধন হতে পারে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে আকর্ষণ বিকর্ষণের, আকর্ষণ আর নিউক্লিয়াস নিউক্লিয়াসের বিকর্ষণের ফলে যে বন্ধন তৈরি হচ্ছে, কয় প্রকার বন্ধন হতে পারে। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে অসমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন মানে হচ্ছে কোনো একটা অ্যাটম ইলেকট্রন দিবে, সম্পূর্ণরূপে একটা ইলেকট্রন দিবে, আর অপরজন সেটাকে অ্যাকসেপ্ট করবে, এটা হচ্ছে কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন। এ কমপ্লিট শেয়ার করছে, কমপ্লিট শেয়ারিং অফ ইলেকট্রন। তো এখানে একটা অ্যাটম কমপ্লিট ইলেকট্রন শেয়ার করছে, এ হচ্ছে দাতা পরমাণু। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করে, সমভাবে ব্যবহার করে।
একটা ইলেকট্রন একটা অ্যাটম থেকে গেল, আরেকটা ইলেকট্রন আরেকটা অ্যাটম থেকে আসবে, সে দুজন মিলে যে বন্ড ফরমেশন করছে সেটা হচ্ছে সমযোজী বন্ড। অসমযোজী বন্ড আমরা একটু পরে পড়ব। এবার রাসায়নিক বন্ধনের প্রয়োজনীয়তা কেন হলো, কেন বন্ড গঠন করে অ্যাটমগুলো মিলে, কেন অ্যাটমগুলো চায় যে কমপ্লিট ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন সমভাবে ব্যবহার করে বন্ড কেন গঠন করে। লুইস বলেন যে প্রতিটি মৌল চায় বা প্রতিটি অ্যাটম চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে। যেমন হচ্ছে কেন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়, নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌলগুলি আছে, সাপোজ আর্গন আছে, আর্গনের 18 আমরা জানি, আর ক্যালসিয়ামের 20। তো ক্যালসিয়াম সবসময় চাইবে তার ইলেকট্রন বর্জন করে, কারণ 20টা আছে, 2টা ইলেকট্রন মাইনাস করে আর্গনের মতো হতে। নিয়নের হচ্ছে 10। এবার ফ্লোরিন যেটা আছে 9, সে চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এই কারণে ওরা ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। যেমন এখানে আর্গন নিষ্ক্রিয় মৌল, এটা একটা। তো এর বাইরের কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রন 8টা, এর বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আর যদি কোনো মৌলের বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলি 8টি ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, তাহলে তার আর কোনো প্রয়োজন পড়ে না কারোর সঙ্গে বন্ড গঠন করার, কারোর সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে না। কিন্তু এরাও চায় যে আমরাও বড় লোক হওয়ার চেষ্টা করব, যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টায় এরা ইলেকট্রন বর্জন করে বা গ্রহণ করে, হতে পারে ইলেকট্রন বর্জন করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, হতে পারে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। তো ইলেকট্রন গ্রহণ আর বর্জনের ফলে এরা বন্ড গঠন করে নেয়। এই কারণেই বন্ড গঠন করে, যাতে ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসটা ওদের সুস্থিত হয়ে যায়। তারা সুস্থির হওয়ার জন্য, তাদের কক্ষটাকে সুস্থিত করার জন্য, বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্তি করার জন্য তারা নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে, তাই তারা এই ধরনের বন্ধন গঠন করে। এটা লুইস বলেন। লুইস ভ্যালেন্সেল ইলেকট্রনগুলিকে ডট হিসেবে দেখান, যেটাকে আমরা লুইস ডট হিসেবে চিনি। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের লুইস ডট মানে ভ্যালেন্স ইলেকট্রন। তো হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, এই হিসেবে দেখাবো। সাপোজ লিথিয়ামের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, এইভাবে দেখাবো। বোরনের বাইরের কক্ষে 3টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলিকে ডট হিসেবে দেখাচ্ছি। কার্বনের বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, কার্বনের বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে। নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। লুইস ডটে ভ্যালেন্সের ইলেকট্রনগুলিকে ডট হিসাবে দেখিয়েছেন। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, লিথিয়ামের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, বোরনের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, কার্বনের বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। এর সিগনিফিকেন্সটা হচ্ছে, এই লুইস ডটের ভ্যালেন্স ইলেকট্রনের সিগনিফিকেন্স কি, বাইরের কক্ষে যটা ইলেকট্রন থাকবে এর মতে এর সিগনিফিকেন্সটা হচ্ছে, বাইরের কক্ষে যটা ইলেকট্রন থাকবে ততটা বন্ড গঠন করতে পারবে। বাইরের কক্ষে যত ইলেকট্রন থাকবে ততটা বন্ড গঠন করতে পারবে। এটার সিগনিফিকেন্স হচ্ছে যে বাইরের কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে ততটা বন্ড গঠন করতে পারবে। কিন্তু শুধুমাত্র কার্বন পর্যন্ত এই রুলটা খাটে, নাইট্রোজেনের পর থেকে আর খাটে না। বাইরের কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে ততটা বন্ড গঠন করতে পারবে না, কিন্তু ততটা ইলেকট্রন, এর ক্ষেত্রে ততটা ইলেকট্রন শেয়ার করতে পারবে, ক্লিয়ার? শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে যে বাইরের কক্ষপথে যে 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে 4টা বন্ড গঠন করতে পারবে, বাকি নাইট্রোজেনের যে 5টা বাইরের কক্ষে ইলেকট্রন আছে নাইট্রোজেনের 5টা বন্ড গঠন করবে না, 3টা বন্ড গঠন করে বাকি কিন্তু 5টা এ পর্যন্ত ইলেকট্রন শেয়ার করতে পারবে।
লুইস ডটের কিছুগুলো সিম্পল নিয়ম আছে, সেগুলো প্রথমটা হচ্ছে যে বন্ড তৈরি হবে শেয়ারিং ইলেকট্রন দিয়ে, বন্ড যে গঠন হবে শেয়ারিং ইলেকট্রন দিয়ে, যে ইলেকট্রন দান করবে বা গ্রহণ করবে এই ধরনের। তারপর হচ্ছে প্রতিটি অ্যাটমকে আপাতত একটি ইলেকট্রন দিতে হবে, লুইস ডটের নিয়ম, প্রতি অ্যাটমকে আপাতত একটি ইলেকট্রন দিতে হবে। তারপরে বন্ডের পর দেখতে হবে যে 8টা ইলেকট্রন পূর্তি হয়েছে কিনা। যেমন আমরা দেখব সাপোজ CO2 কার্বন ডাইঅক্সাইড, কার্বনের বাইরের কক্ষে করে 4টা ইলেকট্রন আছে, অক্সিজেনের মোট আছে 6 × 2, অক্সিজেনের ভ্যালেন্স শেল 6টা ভ্যালেন্স শেল ইলেকট্রন, তাহলে মোট হচ্ছে 12টা। তো আমাদের দেখতে হবে 16টা ইলেকট্রন, মোট 16টা ইলেকট্রন দেখব। তাহলে কার্বনের 4টা ইলেকট্রন, দুদিকে অক্সিজেন, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা করে ইলেকট্রন আছে। এবার কার্বনকে 8টা করতে হবে, কার্বনও চায় বাইরের কক্ষপথ যেন 8টা পূর্ণ হয়ে যায়, আর অক্সিজেনও চায় 8টা হতে। তো এ একটা ইলেকট্রন শেয়ার করলো, অক্সিজেন একটা শেয়ার করলো, আবার কার্বন একটা শেয়ার করলো, অক্সিজেন একটা শেয়ার করলো, এখানে কার্বন একটা শেয়ার করলো, অক্সিজেন একটা শেয়ার করলো, আবার অক্সিজেনের কাছ থেকে একটা, কার্বনের কাছ থেকে একটা এলো। তো এরপরে স্ট্রাকচারটা এইরকম হবে, এখানে দুটো ইলেকট্রন, অক্সিজেনের মাথায় দুটো করে ইলেকট্রন পড়ে থাকবে, কার্বন দুদিকে ডবল বন্ড করবে। তাহলে এবার দেখতে হবে যে বন্ডের পর 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে কিনা। কার্বনের একটা বন্ড মানে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড গঠিত হয়, তাহলে কার্বনের দুটো বন্ড, 4টা বন্ডের 8টা ইলেকট্রন হয়ে গেছে। অক্সিজেনেরও এখানে 4টা, এখানে 2টা, 6টা, আরও 2টা করে পড়ে থাকবে, সরি। তো অক্সিজেনের 4টা ইলেকট্রন আছে, 2টা বন্ড গঠন করেছে, 8টা ইলেকট্রন। এখানে অক্সিজেনের 4টা আর 2টো বন্ড গঠন করেছে, 8টা ইলেকট্রন। অতএব এটা লুইস ডট নিয়মটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব স্টেপ অফ লুইস রিপ্রেজেন্টেশন, মানে কিভাবে লুইস ডট সাজানো হয়। ওর কিছুগুলো আছে নিয়ম। প্রথম হচ্ছে দেখে নাও যে মোট ইলেকট্রন যত আছে, মোট ইলেকট্রন সমান হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রনগুলির যোগফল, ভ্যালেন্স শেল ইলেকট্রনগুলির যোগফল। যেমন সাপোজ CH4, তো কার্বনের মোট ইলেকট্রন কি হিসেবে দেখাবো, ভ্যালেন্স শেলগুলি যোগফল। কার্বনের ভ্যালেন্স শেল ইলেকট্রন হচ্ছে 4, একটা হাইড্রোজেনের 4টা, মানে একটা হাইড্রোজেনের একটা, 4টা হাইড্রোজেনের 4টা। তো মোট এখানে হচ্ছে 4 + 4, মোট হচ্ছে 8টা ইলেকট্রন। মোট কটা? 8টা ইলেকট্রন। এই 8টা ইলেকট্রনকে আমরা লুইস ডট হিসাবে রিপ্রেজেন্ট করব। সেটা কি হিসাবে হতে পারে? বন পেয়ার হিসাবে, হতে পারে লোন পেয়ার হিসাবে। আমাদের এইটা তো কার্বনের 4টা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, হাইড্রোজেন 4টা কার্বনের 4টি ইলেকট্রনের সঙ্গে বন্ড গঠন করেছে। এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। এটাকে যদি এভাবেও না দেখে এইভাবেও, কার্বনের 4টা ইলেকট্রন, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন শেয়ারিং করেছে, হাইড্রোজেনকে একটা করে দিয়েছে। হয়েছে, এভাবেও লুইস ডট। 2 নম্বর হচ্ছে যদি কারোর উপর মাইনাস চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে, তাহলে একটি করে যোগ করতে হবে। অনুরূপে যদি প্লাস চার্জ থাকে তাহলে একটি ইলেকট্রন বিয়োগ করতে হবে। যেমন CO3 2-, তো কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আমরা জানি 4, অক্সিজেনের 6টা করে বাইরের কক্ষে ইলেকট্রন, 3টা অক্সিজেনের জন্য 6 × 3, -2 আছে, নেগেটিভ চার্জ থাকলে একটা মাইনাসের জন্য একটা করে ইলেকট্রন অ্যাড করতে হয়, তাহলে 2টা মাইনাস আছে তো 2টা ইলেকট্রন অ্যাড হবে। ক্লিয়ার? তাহলে মোট 4 + 18 + 2
24টা ইলেকট্রনকে আমরা বোন পেয়ার হিসেবে দেখাবো, না হলে বোন পেয়ার এই হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। যদি অনুরূপ এইরকম থাকে NH4+, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 5, হাইড্রোজেনের 1 × 4 1 × 4, এখানে প্লাস চার্জ আছে মানে মাইনাস 1 করব, একটা ইলেকট্রন বাদ দিব, তাহলে 5 + 4 - 1, 8টা ইলেকট্রন দেখাবো। এটা এখানে দেখাচ্ছি। প্লাস মানে এই যে প্লাসে পরিণত হয়েছে মানে N এর উপর প্লাস আছে, ওকে, মানে একটা ইলেকট্রন সে দান করে দিয়েছে। তো এখানে 4টা ইলেকট্রন নাইট্রোজেনের 5 নয়, এখানে 4টা ইলেকট্রন, এবার হাইড্রোজেনের সঙ্গে একটা একটা করে বন্ড গঠন, 4টা হাইড্রোজেনের সঙ্গে বন্ড গঠন করে প্লাস হয়ে গেছে।